গল্পবিলাসীর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক রহস্যময় জগতের গভীরে যাব যা মানচিত্রের সীমানা ছাড়িয়ে বিশ্বাস আর কিংবদন্তির জগতে লুকিয়ে আছে। হ্যাঁ, আর এই যাত্রায় আমরা দেখব কিভাবে প্রাচ্য আর পাশ্চাত্য দুটো পৃথিবী হিমালয়ের বুকে এক অমর নিখুঁত জগতের স্বপ্ন দেখেছে। আচ্ছা, এমন একটা অদৃশ্য শহরের কথা ভাবা যায় যা হিমালয়ের গভীরে কোথাও লুকিয়ে আছে, যেখানে মহাভারতের ভীষ্ম বা কৃপাচার্যের মতো চরিত্ররা আজও হাজার হাজার বছর ধরে বেঁচে আছেন বলে বিশ্বাস করা হয়। ঠিক এমন এক জায়গা যা আধুনিক স্যাটেলাইট বা প্রযুক্তির চোখে ধুলো দিয়ে নিজেকে একেবারে আড়াল করে রেখেছে। আর অন্যদিকে প্রায় একই রকম একটা ধারণা, ভাবুন তো, একজন ব্রিটিশ লেখকের লেখা একটা কাল্পনিক উপন্যাস, যেটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে মানুষ সত্যি সত্যি সেই স্বর্গরাজ্য খুঁজে বের করার জন্য অভিযানে নেমে পড়েছিল। একদম। আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদলের রেখে যাওয়া চিহ্ন থেকে শুরু করে পাকিস্তানের দুর্গম সীমান্তে চলেছে সেই খোঁজ। তো চলুন, আজ আমরা হিমালয়ের গভীরে লুকিয়ে থাকা এমনই কিছু অমরদের রাজ্য, রহস্যময় আশ্রম আর স্বর্গীয় উপত্যকার কিংবদন্তি নিয়ে আলোচনা শুরু করি। চলুন প্রথমেই আসা যাক জ্ঞানগঞ্জ বা সিদ্ধাশ্রমের কথায়। নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? একদম। নামটার মধ্যেই একটা শক্তি আছে। বিশ্বাস অনুযায়ী এটা তিব্বতের কাছে হিমালয়ের গভীরে অবস্থিত একটি অদৃশ্য আশ্রম। তিব্বতীরা যাকে শামভালা নামেও চেনে। হ্যাঁ, ঠিক। আর ধারণা করা হয় এটা কেবল সাধারণ কোনো স্থান নয়, বরং এটা এক অন্য মাত্রায় বা ডাইমেনশনে অবস্থিত। আর সেখানে যারা বাস করেন তারাও তো সাধারণ মানুষ নন। না, একেবারেই নন। তারা হলেন সিদ্ধ যোগী, মহাজ্ঞানী ঋষি, যারা অমরত্ব লাভ করেছেন। এমনও বলা হয় যে মহর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, মহাযোগী গোরক্ষনাথ, এমনকি মহাভারতের ভীষ্ম বা কৃপাচার্যের মতো চরিত্ররাও নাকি সেখানে সশরীরে বাস করেন। তার মানে এটা শুধু থাকার জায়গা নয়, বরং এটা একটা উচ্চতর জ্ঞানের কেন্দ্র। ঠিক, আধ্যাত্মিক এবং গুপ্তবিদ্যা শেখার এক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও একে কল্পনা করা হয়। কিন্তু সেখানে প্রবেশ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। মানে চাইলেই যাওয়া যাবে না। না, বলা হয় কঠোর সাধনা আর গুরুর কৃপা ছাড়া সেই রহস্যময় রাজ্যে পৌঁছানো যায় না। এই ধারণাটা কিন্তু নতুন কিছু নয়। আমাদের প্রাচীন গ্রন্থ, যেমন ধরুন বেদ, উপনিষদ, রামায়ণেও তো সিদ্ধাশ্রমের উল্লেখ পাওয়া যায়। একদম। বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে এটি মহর্ষি বিশ্বামিত্রের আশ্রম ছিল। মানে এর শিকড় আমাদের সংস্কৃতির অনেক গভীরে। আচ্ছা, হিমালয়ের বুকে এমন এক কাল্পনিক স্বর্গের ধারণা কিন্তু শুধু প্রাচ্যের নয়, পাশ্চাত্যের জগতেও তো এটা নিয়ে অংশন আলোড়ন তুলেছিল। হ্যাঁ, আর সেই ধারণার নাম সাংগ্রিলা। ঠিক, জেমস হিল্টনের লেখা লস্ট হরাইজন উপন্যাসটার মাধ্যমে, তাই না? হ্যাঁ, ১৯৩০-এর দশকে এটি ছিল হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক কাল্পনিক বৌদ্ধ মঠের গল্প, যেখানে মানুষ বার্ধক্যের গতিকে প্রায় থামিয়ে দিয়ে ২০০ বছরেরও বেশি সময় ধরে শান্তিতে বসবাস করত। আর সময়টা ভাবুন একবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগের অস্থির পৃথিবীতে মানুষ এমন একটা শান্তিপূর্ণ জায়গার ধারণাকে দারুণভাবে ভালোবেসে ফেলেছিল। এতটাই যে তারা বিশ্বাস করতে শুরু করে সাংগ্রিলা হয়তো সত্যিই আছে। আর এরপরে শুরু হয় খোঁজ। এই খোঁজের প্রেক্ষাপটে তৈরি একটা তথ্যচিত্রের কথা তো আমরা জানি। অভিযাত্রীরা উত্তর পাকিস্তানের দুর্গম অঞ্চলের সন্ধান করেছেন। আর সেখানে যে বৈপরীত্যটা দেখানো হয়েছে সেটা অসাধারণ। একদিকে সাংগ্রিলার শান্তিপূর্ণ কল্পনা, আর অন্যদিকে সেই অঞ্চলের রুক্ষ বাস্তবতা। যেমন ওই হিংস্র খেলাটা বুশকাজি। হ্যাঁ, কি ভয়ঙ্কর! একদল ঘোড়সওয়ার একটা মৃত ছাগলের দেহ নিয়ে কাড়াকাড়ি করছে। মানে কল্পনার স্বর্গের সঙ্গে এই হিংস্রতার ছবিটা মেলানো খুব কঠিন। শুধু তাই নয়, সোয়াত উপত্যকায় বৌদ্ধ ভাস্কর্য ধ্বংসের মতো ঘটনাও তো দেখানো হয়েছে। যে সম্প্রীতির খোঁজে মানুষ গিয়েছিল তারই চিহ্ন মুছে ফেলা হচ্ছে। ওই তথ্যচিত্রে পাকিস্তানের কালাশ নামক এক জনগোষ্ঠীর কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, যাদের নীল চোখ আর সোনালি চুলের জন্য অনেকে আলেকজান্ডারের সৈন্যদের বংশধর বলে মনে করে। সব মিলিয়ে বাস্তব আর কল্পনার এক অদ্ভুত মিশ্রণ। ঠিক। তাহলে প্রশ্ন জাগে, এই সমস্ত কিংবদন্তির জন্ম এই নির্দিষ্ট অঞ্চলেই কেন হলো? মানে হিমালয় বা পামির অঞ্চলে এমন কি বিশেষত্ব আছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর একটা বড় কারণ হলো এই অঞ্চলের ভূগোল। তাজিকিস্তানের পামির পর্বতমালাকে পৃথিবীর ছাদ বা বমি দুনিয়া বলা হয়। কারণ ওখানেই তো হিমালয়, হিন্দুকুশ, কারাকোরামের মতো বড় বড় পর্বতশ্রেণীর সংযোগস্থল। একদম। এমন একটা দুর্গম আর বিশাল এলাকা
তো একটা রহস্যময় রাজ্য লুকিয়ে রাখার জন্য আদর্শ জায়গা। শুধু ভূগোল নয়, তাজিকিস্তানের সংস্কৃতির সঙ্গেও এর গভীর যোগসূত্র রয়েছে। তাজিকরা তো নিজেদের আর্য বংশোদ্ভূত বলে বেশ গর্ব করে। ঠিক, আর তাদের ভাষা ও সংস্কৃতি পারস্যের সঙ্গে সম্পর্কিত, যা তাদের পার্শ্ববর্তী তুর্কি-ভাষী দেশগুলো থেকে একেবারে আলাদা। আচ্ছা, আর এখান থেকেই সবচেয়ে আকর্ষণীয় তত্ত্বটা উঠে আসে। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই অঞ্চলটাই হয়তো জরথ্রুষ্টবাদের পবিত্র গ্রন্থ আবেস্তায় উল্লিখিত আর্যদের আদিবাসভূমি আরিয়ানা ভাইজা। বলেন কি, এটা তো একটা বিরাট বড় দাবি। এর পেছনে কিছু শক্তিশালী ইঙ্গিতও আছে। যেমন তাজিকিস্তানের ইয়াগনব উপত্যকায় এমন কয়লার ভাণ্ডার রয়েছে যা প্রায় ৩৫ লক্ষ বছর ধরে জ্বলছে। কি বলছেন? ৩৫ লক্ষ বছর ধরে? অবিশ্বাস্য। হ্যাঁ, ভাবুন একবার, আগুনের উপাসক জরথ্রুষ্টবাদে এমন একটা প্রাকৃতিক চিরন্তন অগ্নির গুরুত্ব কতটা হতে পারে। তার মানে এই ভৌগোলিক আর সাংস্কৃতিক যোগসূত্রগুলোই এই অঞ্চলকে কিংবদন্তির জন্মভূমি করে তুলেছে। সম্ভবত হয়তো এখানেই সেই আদিস্বর্গের ধারণা প্রথম জন্ম নিয়েছিল, যা পরে জ্ঞানগঞ্জ বা সাংগ্রিলার মতো ভিন্ন ভিন্ন রূপ পেয়েছে। আর এই কিংবদন্তিগুলো কিন্তু শুধু প্রাচীন গ্রন্থ বা ইতিহাসের পাতায় আটকে নেই। আজও তো মানুষ জ্ঞানগঞ্জ নিয়ে খুব আগ্রহী। একদম। আধুনিককালে পণ্ডিত গোপীনাথ কবিরাজ বা স্বামী নাদানন্দের মতো ব্যক্তিত্বরা জ্ঞানগঞ্জের কথা জনসমক্ষে এনেছেন তাদের লেখার মাধ্যমে। হ্যাঁ, আর এখন তো এটা পপ কালচারেও জায়গা করে নিয়েছে। চন্দন কুমার পাঠকের দ্য বেকেনিং অফ জ্ঞানগঞ্জ বা দিব্যাঙ্ক রাস্তগীর দ্য জ্ঞানগঞ্জ লেগেসি মতো ইংরেজি উপন্যাসও লেখা হয়েছে একে নিয়ে। তার মানে রহস্যের প্রতি মানুষের আকর্ষণ আজও একটুও কমেনি, কিন্তু এটাও সত্যি যে এই বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ গবেষণা বা নির্ভরযোগ্য তথ্যের খুব অভাব। তাই জ্ঞানগঞ্জ আজও কিংবদন্তি এবং বিশ্বাসের জগতেই রয়ে গেছে। তাহলে আজ আমরা অমরদের অদৃশ্য শহর জ্ঞানগঞ্জ থেকে যাত্রা করে পশ্চিমা বিশ্বের কল্পনার স্বর্গ সাংগ্রিলা ছুঁয়ে এলাম। আর সবশেষে পৌঁছালাম পামিরের সেই বাস্তব জগতে, যা প্রাচীন সভ্যতা আর ধর্মের এক মিলনক্ষেত্র। এই সমস্ত কিংবদন্তি আসলে মানুষেরা গভীর আকাঙ্ক্ষারই প্রতিফলন, তাই না? একদম। পৃথিবীর অস্থিরতা থেকে দূরে এক শান্ত, নিখুঁত আর অমর জগতের সন্ধান মানুষ চিরকালই করে এসছে। আর হিমালয় আর পামিরের বিশাল ও রহস্যময় প্রকৃতি সেই কল্পনার জন্য নিখুঁত এক প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। ঠিক তাই। আজ আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। যদি জ্ঞানগঞ্জের মতো কোনো স্থান ভৌগোলিক মানচিত্রে না থেকে চেতনার এক অন্য স্তরে অবস্থান করে, যেখানে শুধু আধ্যাত্মিক সাধনার মাধ্যমেই পৌঁছানো যায়, তাহলে কি তাকে একটা পাহাড় বা নদীর চেয়ে কম বাস্তব বলা চলে? এই গভীর কিংবদন্তিগুলোর ক্ষেত্রে বাস্তবতার অর্থ ঠিক কী, ভেবে দেখার মতো বিষয়।